নিজ ভাসুরের সাথে বিয়েটা মেনে নিতে পারছিল না কবিতা। স্বামী গত হলো মাত্র 6 মাস। 6 মাসে জীবনের নানান পরিস্থিতিতে পড়তে হয়েছে তাকে। বয়স 18তে বিয়ে, 20-এ বৈধব্য। মেনে নিয়ে শ্বশুরকুলে থাকাটা ভীষণ যন্ত্রণার। ভালোবেসে ক্লাসমেটের হাত ধরে বাবার সংসার ছেড়েছিল। শাশুড়ি না মেনে না নিলেও ফেলে দেয়নি, কড়া শাসনে রাখেননি, তবে নিষেধ ছিল সন্তান যেন না আসে গর্ভে। 6 মাস আগে হুট করে সাফিনের ডেঙ্গু হলো। কত চিকিৎসা, কত কান্নাকাটি, কিন্তু কিছুই ফেরানো হলো না সাফিনকে। মৃত্যুর শেষ সময় কেবল মায়ের হাত ধরে বলেছিল, মা, আমার আমানত রেখে গেলাম আপনার কাছে। যদি শেষ বিচারের দিন সুযোগ হয় তবে আমি আমার আমানতের দাবি করব। সাফিনের মা ছেলের হাত ধরে বলেছিল সে তার আমানত রক্ষা করবে, কিন্তু রক্ষাটা এভাবে করবে জানা ছিল না। আজ কবিতার মনে হয় একটা বাচ্চা থাকলে তাকে অন্তত বুকে নিয়ে রাত পার করা যেত। বুকের যে অংশটা খালি আছে সেটা এতটা খালি খালি লাগতো না। কবিতার বাপ ভাইরা এসেছিল, তারা কবিতাকে নিজেদের কাছে নিয়ে যেতে চায়। এখন ভালো ছেলে দেখে বিয়ে শাদির ব্যবস্থা করার কথা বলতেও আপত্তি করেন না তারা। প্রথম দিকে সাফিনের মায়ের আপত্তি ছিল, কিন্তু চোখের সামনে যুবতী পুত্রবধূ চোখ মুখে যন্ত্রণা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, এটা তার সহ্য হয়নি। কবিতা তার বাপ ভাই নিয়ে যাওয়ার 3 দিনের দিন সকালে কবিতাদের বাড়িতে উপস্থিত হন তিনি। কবিতার মায়ের হাত ধরে খুব কান্নাকাটি করেন। জোয়ান পুত্র হারানোর শোকে তার শরীর স্বাস্থ্য অনেক ঘেটেছে। সুশ্রী চেহারা জুটেছে কালিমা। তার কান্নায় আশেপাশে 2-4 জন মহিলা এলেন, সবাই মিলে সান্ত্বনা দিচ্ছিলেন। পরিস্থিতি সামলে গেলে ভদ্রমহিলা নিজ বড় ছেলের জন্য চাইলেন কবিতাকে। কবিতা আপত্তি জানালো, এ কি করে হয়? সাফিনের জায়গায় কাউকে দেওয়া নয়। স্পষ্ট ভাষায় সেই কথা বাবা ভাইকেও বলেছে, অথচ সাফিনের মা নাছোড়বান্দা। কবিতার হাত ধরে ফেললেন, বললেন, মারে, আমি তোর বয়সের ছিলাম যখন প্রথম সন্তান জন্মের সময় মারা যায়। সন্তান শোকের থেকেও নিজের মা হওয়ার ক্ষমতা নিয়েই পড়ে যায় দুশ্চিন্তায়। এরপর অনেক চিকিৎসার পর আমার আবিদ জন্ম নিল। আবিদের 2 বছর পর জন্মালো সাফিন। সাফিনের পর আমার জরায়ু কেটে ফেলতে হয়েছিল, আর সন্তান জন্ম দিতে পারিনি। তাই চেয়েছিলাম তোমার বয়সটা একটু হোক, তারপর বাচ্চা নিলে তোমারও ক্ষতি হবে না, আমাদেরও সব ইচ্ছে পূরণ হবে, অন্তত একটা মেয়ের ইচ্ছে। কিন্তু যদি আমি জানতাম আমার সাফিনের মা কথা বলতে পারলেন না। কবিতা তার দিকে অসহায়ভাবে তাকিয়েছিল। তার কোনো অনুভূতি হয় না, কিন্তু কেবল মনে হতে থাকে এই শরীরে অন্য কেউ স্পর্শ করতে দিতে পারবে না সে। তার স্পষ্ট মতামত জানিয়ে দিলে কেউ গ্রহণ করলো না। বিয়ের দিন পাকা করার পূর্বে প্রথমবারের মতো কথা হলো আবিদের সাথে কবিতার। ভাইয়ের অনেক কথাই শুনেছিল সাফিনের মুখে। লেখাপড়ার সুবাদে জাপানে অবস্থান করেছে আবিদ। সাফিনের থেকে মাত্র বছর 2 বড়। কথা ছিল লেখাপড়া শেষে সাফিনও চলে যাবে ভাইয়ের কাছে। কিন্তু বিধাতার পরিকল্পনা ছিল ভিন্ন। কবিতার সাথে কথা বলতে তার বেশ জড়তা কাজ করছে বুঝি, বাকি রইল না তার। বিয়েতে আপনার মত নেই কবিতা? একজন বিধবাকে বিয়ে করতে মত আপনি দিলেন কি করে? উপরন্তু সে আপনার ভাইয়ের স্ত্রী। আমার সাথে বিয়ে না হলে তো অন্য কাউকে করতে হবে। আমি সাফিনের জায়গায় কাউকে দিতে পারবো না। আমরা কেউ কারো জায়গা নিতেও পারবো না। কেবল নতুন করে সবটা শুরু করি। আপনি আমাকে বিয়ে করলে পস্তাবেন। আমি আপনাকে শারীরিক কবিতা, আমার কথা শুনুন। আমি বিয়েটা কেবল মায়ের কথা চিন্তা করে রাজি হয়েছি। আপনিও তো আমার ভাই সাফিনকে ভালোবাসেন, তাহলে সাফিনের মায়ের প্রতি আপনার কিছু দায়িত্ব থাকে। আমরা নিজেদের মধ্যে বিয়েটা ডিল করে নিতে পারি। কন্ট্রাক্ট ম্যারেজ। আপনি বেশ বুদ্ধিমতী। বেশ, আমার আপত্তি নেই। পেপার সাইন পাঠিয়ে দিব আমি মেল করে। আপনি সাইন করে দিবেন। আপনার কোনো শর্ত? আমি কখনো আপনার সন্তান গর্ভে ধারণ করব না। সন্তান ধারণের কথা তখন আসবে যখন আপনি আমার সাথে ফিজিক্যালি থাকবেন। আপনি কি এতে রাজি আছেন? আমি কখন বলছি? তাহলে কথা কেন উঠছে? আমি আমার শর্ত জানিয়েছি। বেশ, তবে কথাটা আমার আপনার মাঝেই থাকবে আশা করছি। আপনি চাইলে দ্বিতীয় বিয়ে করতে পারেন বা প্রেমিকা পালতে পারেন। আপনি একটু বেশি কথা বললেন। আবিদ কিছুটা বিরক্ত নিয়ে কল কেটেছিল। অপরদিকে কবিতার মুখে ছিল মৃদু প্রশান্তির হাসি। বেশ, তবে নামে থাকুক আবিদ তার স্বামী, সাফিনকে জড়িয়ে থাকবে। জামাই মরলে জামাই পাওয়া যায়, কিন্তু পোলা মরলে পোলা পাওয়া যায় না। পোলার বউ বিয়া হইব, জামাই পাইব। মায়ের বুক যে খালি হবে, সেই বুক খালি দিয়ে কি দিয়ে ভরব? পান খেতে খেতে কয়েকজন বয়স্ক মহিলা এসব আলোচনায় ব্যস্ত। তাদের চোখে কবিতার জন্য এতদিন বেশ মায়াদয়া ছিল।
তার শোকে তারা দুফোঁটা পানিও ফেলতে দ্বিধাবোধ করেনি। আহারে, মেয়ের কী কষ্ট! এত অল্প বয়সে গায়ে সাদা থান উঠল, অথচ আজ নতুন করে সব শুরু করছে তারাই, যেন খল চরিত্র। তারা কোনোভাবেই অবিবাহিত ছেলের সাথে কবিতার বিয়েটা মেনে নিতে পারছে না। সেদিকে কোনো আগ্রহ নেই কবিতার পরিবারে। দিন কয়েক পূর্বে যখন তার বিয়ের কথা চলছিল, সেই সময়ের কথা। তার ভাই কবির শহর থেকে ফেরার সময় বোনের জন্য নিয়ে এসেছিল লাল রঙের একটা থ্রি পিস। লাল রং বরাবর কবিতার বেশ পছন্দ। কবিতা কোথাও শুনেছিল নতুন কাপড় দেখলে মেয়েদের মন ভালো হয়, তারা খুশি হয়। তাই আগ পিস না ভেবে বোনের জন্য লাল রঙের থ্রি পিস কিনে এনেছিল। কবিতার হাতে দেওয়ার পর সে থ্রি পিসের ওড়না হাতে রেখে বলেছিল, আমি বিধবা মানুষ ভাই, এসব কি আমাকে মানায়? লোকের নানান কথা বলবে। লোকের কথায় কি হয়েছে? লোকের কথায় সব হয়। লোকের কথাতে সমাজ চলে। লোকের কথার ধার আমরা কখনো ধারিনি। আমরা নিজেদের খুশির কথা ভেবে চলেছি। হোক সেটা সাফিনের সাথে তোর বিয়ের কথা, তখনও লোকে কম কথা বলেনি। আমরা কি শুনেছিলাম? আমরা তোর খুশিটাই দেখেছি। কবিতা ক্ষীণ দৃষ্টিতে ভাইয়ের মুখপানে তাকিয়ে থাকে। চোখ ঝাপসা হয়ে গেছে তার। সাফিনের কথার ক্ষত ঘায়ে পুনরায় আঘাত লাগলো। মানুষটার দেহ যে পচে গেছে, মাটিতে মিশে যাচ্ছে ধীরে ধীরে। মৃত্যু কেন এত যন্ত্রণায়? যে মরে যায় সে একদিক দিয়ে বেঁচে যায়, ইহজাগতিক যন্ত্রণা থেকে মুক্তি হয় তার। কিন্তু যাদের পিছনে ফেলে যায় তাদের যন্ত্রণার শেষ কোথায়? চলে যাওয়া মানুষকে এক পলক দেখার জন্য মনের আহাজারি কিংবা না দেখতে পাওয়ার দম বন্ধকর কষ্টের অনুভূতি সবার হয় না। কবিতার হয়, ভীষণভাবে হয়। সকালবেলা ঘুম থেকে উঠে যে মানুষটার মুখ দেখা হয়, হুট করে একটা দিনের পর আর সেই মুখটা দেখতে না পাওয়া, কিংবা রাত হলে একই বালিশে মাথা রেখে গায়ের উপর হাত রেখে ঘুমানোর অভ্যাসটা টান পড়ে, তখন রাতের ঘুমটা উবে যাওয়ার ব্যাপারটা সবাই বুঝে না। বিচ্ছেদের এই সময় হারানোর যন্ত্রণাটা তারাই বুঝে যারা কখনো ভালোবেসেছিল। পরদিন মায়ের পাশের সাথে দর্জির বাড়িতে কাপড় দিয়ে ফিরে আসার সময় গ্রামের কয়েকজন টিপ্পিনির শিকার হয় কবিতা। হাতের চুড়ি, নাকের ফুল পরা নিয়ে কত কথা। সবার বেশ মায়া হয়েছিল সাফিনের মায়ের জন্য। ভদ্রমহিলা ছেলে হারিয়েছে আর কবিতা হারিয়েছে স্বামী, আবার বিয়ে হলেও তো পাবে। কাঁদতে কাঁদতে বাড়ি ফিরছিল কবিতা। তার বাবা দীর্ঘদিন মেয়ের মুখের দিকে তাকায়নি, একটা মাত্র ভয়ে। তাকিয়ে যদি দেখতে পায় মেয়েটা কাঁদছে, তার দু চোখের পানি থাকলে সইবে কী করে? যুবতী মেয়ে বিধবা হয়েছে, এর থেকে কঠিন সত্য পৃথিবীতে আর কিছু নেই তার জন্য। মেয়ের দিকে তাকিয়ে দেখলেন মেয়েটা কাঁদছে। ঠিক সেদিন সিদ্ধান্ত নিয়েছিলেন মেয়ে তিনি আবার বিয়ে দিবেন, অন্তত সমাজের মানুষের হাত থেকে রক্ষা করার জন্য হলেও দিবেন। লাল রঙা থ্রি পিসটা আজ হাতে পেয়েছে কবিতা। ইতিমধ্যে তার বিয়েও ঠিক হয়ে গেছে। আগামী শনিবার ফোনেই বিয়ের ব্যবস্থা করা হয়েছে। কাকতালীয়ভাবে তার প্রথম বিয়েটাও হয়েছিল ফোনে। পরবর্তী কোর্টে রেজিস্ট্রেশন হয়, কারণ সাফিনের বয়স কাগজে কলমে ভুল ছিল। লাল রঙা থ্রি পিসটা পরে কেবল বসেছিল, অমনি ফোনে কল এলো। শাশুড়ি মায়ের নাম্বার দেখে দ্রুত কল রিসিভ করলো। কবিতা, জি মা, আবিদের সাথে কথা হলো? তুই তো কোনোদিন ওকে দেখাইলি না মা। আমার ছেলেটাকে একটাবার দেখে নেই। আর প্রয়োজন নাই মা, আমার জন্য সাফিনে যথেষ্ট। আবিদ নেটে আছে, আমি গ্রুপে ভিডিও কল দিচ্ছি, 1 মিনিট দ্বারা। হৃদকম্পন কয়েক গুণ বেড়ে গেল কবিতার। তার দুই পায়ে যেন বল নেই। বিছানার একটা পাশ থেকে ওড়না তুলে নিয়ে মাথায় দিল। ভিডিও কলে আবিদ আর তার মাকে দেখা যাচ্ছে। আবিদের দিকে তাকায়নি সে, দৃষ্টি নামিয়ে ফেলল। কল রিসিভ করার পূর্বে কবির যাচ্ছিল দরজার সামনে দিয়ে। তাকে ডেকে 1 মিনিটের মাঝে সবটা বলেছিল কবিতা। ভাইকে অনুরোধ করেছিল তার পাশে থাকতে। কবির বুঝতে পেরেছিল বোনের অস্বস্তি, তাই নিজ থেকে কথা বলল আবিদের সাথে। তাকে দেখা যাচ্ছে কোনো ক্যাফেতে বসে আছে। কবিতা সেই থেকে দৃষ্টি নামিয়েছে আর তুলে নেই। টপ করে কয়েক ফোঁটা পানি পড়ল তার হাতে। দৃষ্টি এড়ালো না শাশুড়ি কিংবা আবিদের। আবিদ তবুও কিছু বলল না। সে স্বাভাবিকভাবে কথা বলে কল কেটে দিল। কবির খেয়াল করেছিল আবিদের সাথে কবিতা ভালো মন্দ কোনো কথাই বলেনি। সে পুনরায় জিজ্ঞাসা করলো, কোনো জোর নেই ছোটবু? তুই রাজি না থাকলে আমাকে বল, আমি সব বন্ধ করে দিব। প্রয়োজনে বাবার পায়ে ধরবো। তুই কি রাজি? তোকে কি বাবা বা বড় ভাই জোর করতেছে? না ভাই, আমি রাজি। তোমরা প্রস্তুত নিতে থাকো। নিজ রুমে ফিরে পড়ায় মন বসাতে ভীষণ কষ্ট হচ্ছে আবিদের। তার মানসপটে ভেসে আসছে মানবী লাল পদ্মের ছবি, যেখানে জমে আছে কয়েক বিন্দু জল। হুট করে গরম লাগছে তার। কোনো কিছু না ভেবে কল দিল তাকে। কবিতা, এটা আমাদের চুক্তির বিয়ে, তবে কেন আপনি তখন কাঁদলেন? আমার কান্নায় আপনার কি আসে যায়?
আপনি আমার দিকে তাকাতে ভয় পেয়েছিলেন? আমি যে দৃষ্টিতে সাপিনকে দেখতাম সেই দৃষ্টিতে আপনাকে কি করে দেখব? আপনি ভুলে কেন যাচ্ছেন এটা চুক্তির বিয়ে? কবিতা থমকালো। সত্যি তো, সে কেন ভুলে যাচ্ছে এটা চুক্তির বিয়ে? এখানে সাপিনের জায়গায় আবিদের আসার কোনো সম্ভাবনাই তো নেই। এক ছেলে যে বউ খাইলো, বড় ছেলেরা দিয়া সেই মাইয়ারে আনবি? তোর মনে কি কোনো ভয় ডর নাই আবিদের মা? না, নাই। কবিতা আমার ছেলেকে কেন খাবে ভাবি? এটা কেমন কথা? হায়াত শেষ আমার ছেলেকে আল্লাহ নিয়ে গেছেন, নিয়ে এজের কাছে নিয়ে গেছেন। এখানে কবিতার কোনো দোষ নেই। স্ত্রীর দোয়ায় বরকত মেলা। তোর বউ কেমনে দোয়া করলো যে স্বামীর প্রাণ বাঁচাইতে পারলো না? জায়ের কথা শুনে দীর্ঘশ্বাস ফেললো আবিদের মা। মৃত্যুর উপর কারো হাত নেই, এটা বয়স্ক সেকালে যুগের মানুষকে বোঝাতে ব্যর্থ সে। এমন নয় কবিতা নিজ হাতে স্বামীকে মেরে ফেলেছে। সাফিন এবং কবিতা লেখাপড়ার সুবাদে শহরেই থাকতো। তারা নিজেদের খরচ নিজেরাই জুগিয়েছে। ছুটিতে গ্রামে এসে হুট করে সাফিনের গায়ে জ্বর দেখা দিল। পেট খারাপ ছিল দিন দুয়েক। কবিতা অস্থির হয়ে উঠলে সাপিনের মাকে বলেছিল, মা, আসার সময় আমরা পুরি আর সামোসা খেয়েছি, এই জন্য বোধহয় এমন হলো। কিন্তু রাত পোহাতে না পোহাতে সাপিনের অবস্থা বেগতিক। তাকে নিয়ে ছুটল সদর হাসপাতালে। জরুরি বিভাগকে দেখানোর পর দ্রুত পরীক্ষা করানো হলো। পরীক্ষার পর জানা গেল তার ডেঙ্গু হয়েছে, প্লেট কমেছে কয়েক গুণ। কত চেষ্টা, কত মেডিসিন, এই ডাক্তার ওই ডাক্তার, হাসপাতাল বদল, কিছুতেই রক্তের প্লেটগুলো উঠল না। সুশ্রীর মুখে মৃত্যু যন্ত্রণা, দুই চোখে দেখতে পারছিল না কেউ। শেষ অবধি তার বাবাকে কেউ বলল কোনো এক হুজুরের পড়া পানি এনে দিতে। সেখানেই ছুটল ঝড় বাদলা মাথায় নিয়ে। কোনো কিছু ফেরাতে পারল না সাপিনকে। সাপিন চলে যাওয়ার পর কবিতার জ্ঞান ছিল না 3 দিন। স্বামীর শেষ দেখাটাও তার ভাগ্যে জুটে নেই। যেদিন জ্ঞান ফিরল সেদিন থেকে কারোর সাথে কথা বলেনি, কেবল ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকতো আকাশের দিকে। হাসপাতালে থাকাকালীন সময়ে সাফিনের প্রতি ভালোবাসা, যত্ন এবং দায়িত্ব দেখে তাকে কোনোভাবেই দোষ দিতে পারে না সাফিনের মা। আবিদের জন্য কবিতার থেকে ভালো মেয়ে অবশ্যই সে পাবে, অবিবাহিত সম্ভ্রান্ত পরিবারের মেয়ে পাবে। কিন্তু কবিতা অনন্য, অন্যের ঘরে তাকে কোনোভাবেই যেতে দিবে না। কবিতার অন্যত্র বিয়ে হলে, আবিদ অন্যত্র বিয়ে করলে ওরা কেউ মনে রাখবে না সাফিনকে। কেউ দুমুঠো চাল দান করবে না মৃত সন্তানটার জন্য। তবে কবিতা এ বাড়িতে থাকলে সাফিন কোথাও না কোথাও বেঁচে থাকবে তাদের মাঝে। হয়তো সে ভুল সিদ্ধান্ত নিচ্ছে, কিন্তু এই ভুল সিদ্ধান্তটা সে নিতে চায় সমাজের বিরুদ্ধে, পরিবারের বিরুদ্ধে। পুকুর পাড়ের পানিতে পা ডুবিয়ে সাফিনের সাথে কাটানো বিভিন্ন মুহূর্তের কথা মনে করছিল কবিতা। তাদের প্রথম প্রথম সংসার সাজানোর ইচ্ছে করে একটা প্লেট, একটা বালিশ কিনে আনার ঘটনা, কিংবা শুরুর দিকে কেবল ভর্তা ভাত খাওয়ার ব্যাপারটা। কবিতা তরকারি রান্নাটা তেমন পারত না। প্রথম কয়েকদিন বাইরে থেকে খাবার কিনে আনলেও পরবর্তীতে কবিতার ফুড পয়জনিং হয়। কবিতার ভাইয়েরা দেখতে এসে সাফিন নয় কবিতার উপর ভীষণ রাগ করেছিল। সেদিন বোনের জন্য ফ্রিজ, প্রয়োজনীয় জিনিসপত্র কিনে আনায় আরেক দফায় কথা কাটাকাটি হয় দুই পরিবারের। সাফিন নারাজ জিনিসপত্র নিতে, অপরদিকে কবিতার ভাইদের একটাই কথা, তোমরা বিয়েটা নিজেরা করেছো, আমরা বিয়েতে অনুষ্ঠানে যে টাকাটা খরচ করতাম অন্তত সেটা দিয়ে তোমাদের উপহার দিতে দাও। অবশেষে অনেক বোঝানোর পর সাফিনকে রাজি করানো হলো। বিষয়টা সাফিনের বেশ খারাপ লেগেছিল। পরের মাসে টিউশনির বেতন পেয়ে সে পুরোটা কবিতার হাতে দিয়ে বলেছিল, আমি চেয়েছিলাম আমরা টুকটাক টাকা জমিয়ে জিনিসপত্র কিনবো, কিন্তু তুমি এসবে অভ্যস্ত। তাতে কি, আমরা টাকা পয়সা জমিয়ে আবার নতুন করে কিনবো না হলে ভাইদের বিয়েতে ঠিক এসব উপহার দিয়ে শোধ করে দিব। আইডিয়া বেশ পছন্দ হয়েছিল তার। তারা ঠিক এইভাবে গুছিয়ে নিয়েছিল সব। হলেও বালিশ একটা থেকে দুটো হতে দেয়নি ছেলেটা। তাদের মাঝে যতই মনমালিন্য হোক না কেন, রাতে সব মিটে যেত। স্মৃতি কতই না সুন্দর স্মৃতি জমিয়ে রেখেছে কবিতা। ক্যান আই লাভ ইউ? ফোনে টুংটাং করে আসা মেসেজের নোটিফিকেশন থেকে কবিতা ফোন হাতে নিল। আবিদের মেসেজ এসেছে। তার নাম্বারটা সেভ করা হয়নি। কাকতালীয়ভাবে কোনোদিন তাকে দেখেও নি কবিতা। সবসময় সাফিনের সাথে কথা হতো তার। ভিডিও কলে কথা বলতে বলতে কবিতা বরাবর বলতো, তুমি ছাড়া কেউ আমাকে এতটা কাছ থেকে কেন দেখবে সাফিন? আমার ভালো লাগে না, প্লিজ জোর করো না। অথচ নিয়তির বিধানে আজ তার সাথে কথা বলতে হচ্ছে। নেট অন করে হোয়াটসঅ্যাপে কল দিল। আবিদ অডিও কল রিসিভ করার পূর্বে দাম্ভিকতার সাথে হেসে তার বন্ধুকে বলল, ও জানিস কে? ও হচ্ছে আমার সকল সমস্যার মূল। ওকে বিয়ে না করলে আমার মা আমাকে ত্যাগ করবে। ওর জন্য আমি আমার 4 বছরের ভালোবাসাকে ত্যাগ করেছি। সুন্দর না বিষয়টা? কলটা কেটে গেছে। আবিদ এপাশ থেকে নিজের কল ব্যাক করলো। কল রিসিভ করে কবিতা নিশ্চুপ হয়ে আছে। আবিদ নিচ থেকে বলল, কয়েকটা
শাড়ির ছবি পাঠাচ্ছি কবিতা, পছন্দ করে বলুন আপনার কোনটা চাই। শাড়ি কেন? নতুন বউকে বিয়েতে শাড়ি দিব না? আমি শাফিন ছাড়া অন্য কারো জন্য কখনো সাজিনি। এটা আপনি ভুলে যাচ্ছেন কেন? বিয়েটা চুক্তি মাত্র। আমাকে আপনার কোনো বিষয়ে আপনি জোর করতে পারবেন না। আপনার দ্বিতীয় বিয়ে হলেও আমার প্রথম বিয়ে কবিতা। আমি চাই আমার বিয়ের দিন আমার বউ লাল টুকটুকে শাড়ি পরবে, হোক সেই বিয়েটা চুক্তির সহিত। আমি বাধ্যগত নই, সময় বলে দিবে। শাড়ি কোনটা পছন্দ জানাবেন, আগামীকাল বা পরশু পৌঁছে যাবে। পছন্দ জানাতে সংকোচ করবেন না। রাগে ক্ষোভে কল কেটে দিল কবিতা। সে শাড়ির ছবি নয় না দেখে মেসেজ করলো তার সবগুলো পছন্দ হয়েছে। সে ভেবেছিল আবিদ কথা বাড়াবে না, কিন্তু রিপ্লাই এলো ঠিক আছে। সমস্যার সমাধান হতে দেখে স্থির হলো কবিতা, অন্তত শাড়ি আসবে না। অপর দিক থেকে আবিদ আকাশের দিকে তাকিয়ে বলল, আপনাকে আমি এতটাই যন্ত্রণা দেব যে আপনি আমায় ছেড়ে যেতে বাধ্য হবেন কবিতা। একজন নারী সবচেয়ে আপন হয় তার স্বামী। কবিতার ক্ষেত্রে ভিন্ন ছিল না। আজ তার বিয়ের জন্য গহনা পাঠিয়েছে আবিদের মা, জানিয়ে আসছে বিয়ের শাড়িও। শাফিনের সাথে বিয়ের সময় এসব কিছুই ঘটা করা হয়নি। মাত্র ৩,৫০০ টাকা দিয়ে শাফিন কিনেছিল নতুন বউয়ের সাজসজ্জার জিনিসপত্র। ২,০০০ টাকায় কেনা বিয়ের শাড়িটা দিকে দীর্ঘ সময় তাকিয়ে থেকে সে বলেছিল, যখন আমার স্থায়ী চাকরি হবে আমি প্রতি মাসে তোমাকে নতুন শাড়ি কিনে দেব। আমরা আমাদের ৫০তম বিবাহবার্ষিকীতে আবার বিয়ে করব। তখন দেখবে আমি তোমায় সোনায় মুড়িয়ে দিব বউ। বউ শব্দটা শুনে কবিতা লজ্জায় লাল বেগুনি হয়ে পড়েছিল। ৭৫০ টাকার নাকফুল এবং ২,০০০ টাকার শাড়ি পরে কবুল বলার সময় যেন উত্তেজনা এবং আনন্দ কাজ করছিল, তেমন আনন্দ ছিটেফোঁটা কাজ করছে না সামনে থাকা গয়নাগুলো দেখে। নাকফুলটা খুলে কবিতার ভাবি হিরে বসানো সোনার নাকফুল পরাতে চাইল। কবিতা বলল, ভাবি এটা যে আমার হীরের থেকেও দামি, আমাকে এটা খুলতে বলিও না। কবিতা, এটা সামান্য একটা পাথরের নাকফুল, আর এটা হীরের। তুই কাজ আগলে হীরেকে ছুঁড়ে ফেলছিস। আমার কাছে আমার প্রিয়তম হীরের চেয়েও দামি। যেটাকে কাজ ভাবছ আমি দেখছি আমার ৭ রাজার ধন। তুই পড়বি না তবে? না, আমাকে কোনো কিছু নিয়ে তোমরা জেদ করলে আমি গলায় দড়ি দেব। ফোনের অপর পাশ থেকে সবটা শুনতে পেল শাফিনের মা। দীর্ঘশ্বাস ফেলে কবিতার মাকে বলল, আপা ওকে জোর করিয়েন না। ইতিমধ্যে আমি আমার বড় ছেলেকে জোর করে রাজি করেছি। ভিনদেশি এক খ্রিস্টানের প্রেমে পড়েছে সে। ঘর থেকে বেরিয়ে যেতে যেতে কবিতার মা ফিসফিস করে বলল, কি বলছেন আপা এসব? ঠিকই বলছি আপা, এক ছেলেকে অকালে হারালাম, আরেক ছেলেকে যদি না ফিরে। এই জন্য কবিতাকে আমি জোর দিচ্ছি, তাড়াহুড়ো করছি। আপনার থেকে আমার কিছুই লুকানোর নেই। আপা ওরা সুখী হবে তো? আমরা তো কোনো ভুল করতেছি না। আমরা কেবল নিজ নিজ সন্তানকে বাঁচিয়ে রাখার চেষ্টা করতেছি আপা। আল্লাহ সহায় হবেন। এতে যদি ওদের নজরে আমাদের খারাপ হতে হয় তবে আমরা তাই হব। ঠিক বলছেন আপা। কবুলের জোর অনেক। যখন দুজনে একটা বৈধ সম্পর্কের দায়িত্ব বাধা পড়বে তখন আর এসব থাকবে না। শাফিনের মায়ের বুক থেকে যেন অনেক বড় একটা বোঝা নেমে গেল। সে ভেবেছিল কবিতার মা বুঝি বেঁকে বসে, কিন্তু না, তার ভয় ঠিক হয়নি। আবিদকে আটকানো এর থেকে সহজ আর দ্রুততার উপায় আর ছিল না। শাফিনের মৃত্যু ৩ দিন পর জানতে পারে আবিদের সাথে খ্রিস্টিয়ান নামে এক মেয়ের প্রায় ৪ বছরের সম্পর্ক রয়েছে। সেদিন থেকে বড় পুত্রকে হারানোর ভয় তাকে জড়িয়ে নিয়েছিল। নিজ ধর্মের কোনো মেয়ে হলে কখনোই আপত্তি করতেন না, কিন্তু বিধর্মী একটা মেয়েকে কখনোই মেনে নেওয়া যায় না। অপরদিকে কবিতার মা চিন্তা করছিল, কবিতা অন্য কাউকে বিয়ে করার জন্য রাজি হয়নি, কিন্তু আবিদকে বিয়ে করতে রাজি হয়েছে। কবিতা নিজেও তো বিধবা। ছেলে মানুষের চরিত্রের দাগ কেউ দেখে না। অবিবাহিত ছেলে হয়েও কবিতাকে কেবল মায়ের কথায় বিয়ে করতে রাজি হওয়ার ছেলে, এটুকু দোষ মাপ করাই যায়। আসলে দোষ তো আবিদের না, দোষ হচ্ছে ওইসব ছেলে মেয়েদের। হাঁটুর উপরে কাপড় পরে চোখের সামনে ঘুরঘুর করলে পুরুষ মানুষের মন তো একটু পিছলে যাবে। এসব নানান কথা চিন্তা করে ঘরের কাজে মনোযোগ দিলেন ভদ্রমহিলা। 2 দিন পর একমাত্র মেয়ের বিয়ে। এলাকার জানানো দিতে হবে। পাশের বাড়ির চাচিকে গরুর দুধের অগ্রিম বায়না দিতেও ভুলেননি। ঘরে নতুন ধান উঠেছে, খেজুর গুড়ের পায়েস রান্না করে পুরো গ্রামকে জানানি দিবে। কবিতা দূর থেকে বিয়ের সকল প্রস্তুতি দেখে। আকাশের দিকে তাকিয়ে কান্নাগুলো গিলতে চেষ্টা করে বলে, পরে চলে যাওয়ার মানুষগুলো এক নজরে দেখার জন্য মনে যে তৃষ্ণাটা জাগে, সেই তৃষ্ণাটা কতটা চোখের পানি দিয়ে তপ্ত হবে আমার খোদা, কবে তপ্ত হবে? আমি বিয়েটা করতে চাই না আব্বা। তুমি এই বিয়েটা না করলে
আমি বিষ খাবো, সাথে তোমার মাকেও খাওয়াবো। এরপর তুমি নিজের ইচ্ছে মতো চলবে। তোমার সমাজে না থাকলেও আমার তো আছে। বাবার কথাটা মস্তিষ্কের এফোর ওফর করে দিল কবিতার। ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল মায়ের দিকে। মাঝে মাঝে পৃথিবীতে কিছু মানুষের সাথে বেশ বেইমানি হয়। সেই বেইমানি করে পৃথিবীর নিজে কিংবা নিয়তি। লোকেও তাকে পরিস্থিতির শিকার বলে চালিয়ে দিতে চায়, সান্ত্বনা শোনায়, কিন্তু যার সাথে ঘটে সে জানে এই নিষ্ঠুরতম পরিবেশে টিকে থাকার লড়াইটা কতটা ধৈর্যের হয়। কবিতা সেই ধৈর্যের পরীক্ষা দিচ্ছে। কেন দিচ্ছে সে জানে না। নিজেকে জীবনের শেষ প্রান্তে নিয়ে দাঁড় করাতে হতো, এমন পরীক্ষা আর দিতে হবে না। এক, পুরুষ আসক্ত নারী হয়ে থাকবে, কিন্তু সমাজ ছিচি করবে, সৃষ্টিকর্তার শেষ বিচার অবধি শাস্তি দিবে। ইহকাল যন্ত্রণার জন্য সে পরকাল নষ্ট করতে পারবে না বলেই হয়তো ওই পথে পা বাড়াচ্ছে না। প্রতিটি মানুষের বেঁচে থাকার জন্য একটা অবলম্বন লাগে। কবিতার কিছু নেই। বাবার ঘর থেকে বেরিয়ে যাওয়ার আগে তাকে তার বাবা জিজ্ঞাসা করলো, এখনও সময় আছে, অন্য কেউ পছন্দ থাকলে জানিয়ে দাও। গতবারের মতো এবারও সবার কাছে আমার মাথা নিচু করিও না। কি বোঝাচ্ছেন আব্বা? কারোর সাথে সম্পর্ক আছে কি না? না আব্বা, নিশ্চিন্ত থাকুন। গতবার তো এমন কিছু হয়েছিল কবিতা, আমি তখন নিশ্চিন্ত ছিলাম, এবার নই। তুমি যে অবধি শ্বশুরবাড়ি চলে না যাচ্ছ, আমার শান্তি বা তোমার প্রতি বিশ্বাস কিছুই নেই। কবিতা আর কোনো জবাব বা প্রশ্ন করেনি, কেবল তার নিজের ঘরের দিকে এগিয়ে গেল। দরজা বন্ধ করে বসে রইল চুপচাপ। নিয়তি তাকে নিয়ে কোন খেলায় মগ্ন হয়েছে। সাফিনের সাথে পালিয়ে যাওয়ার দুদিন পূর্বে তার বাবা একটা বিয়ের সম্বন্ধ এনেছিল। ছেলে দেশের বাইরে থাকে, বড় রাষ্ট্র মেয়েকে সুখেই রাখবে। 18 পার হওয়ায় মেয়ের সিদ্ধান্ত জানতে না চাইলেও জিজ্ঞাসা করছিল কোনো আপত্তি আছে কি না। কবিতা ভালো মন্দ কিছু না বলাতে ধরেই নিয়েছিল তার আপত্তি নেই। কিন্তু যেদিন ছেলে দেখতে আসবে তার ঠিক আগের দিন রাতে বাড়ি থেকে পালিয়ে যায় কবিতা। সাপিনের হাত ধরে গিয়ে ওঠে শহরের 2 কামরায় এক বাসায়। কাজী অফিস থেকে বিয়ে করেছিল, তাদের চোখে তখন সংসার করার এক স্বপ্ন ছিল, যে স্বপ্নের কারণে কবিতা সেদিন বাবার অপমান হতে পারে এটাও ভাবতে ভুলে গিয়েছিল। আজ বাবার বলা কথাগুলো তীরের ফলার মতো গায়ে লাগলো, কিন্তু কিছুই জবাব দিতে পারল না। প্রতিনিয়ত এমন কথা শুনতে পারবে না সে। এর চেয়ে আবিদের সাথে শর্তের বিয়েটাই ভালো। কবিতার ঘোর কাটল। দরজায় যখন শব্দ হলো, দরজা খুলে দেখতে পেল 5টা কুরিয়ারের প্যাকেট নিয়ে দাঁড়িয়ে আছে তার ভাই এবং ভাবি। ধীরে ধীরে প্যাকেটগুলো খুলে দেখলো এখানে সেই সবগুলো শাড়ি রয়েছে যেগুলো গতকাল আবির তাকে দেখেছিল। বিস্মিত না কি বিরক্ত, কোনটা হবে কবিতা? দামি দামি 5টা বিয়ের শাড়িতেও তার মন ভালো হলো না, উল্টো ভীষণ ভীষণ কান্না পেল। তার কাছে শাড়িগুলোর মূল্য ওই 2000 টাকার অল্প দামের শাড়ির কাছে। কবিতা শাড়িগুলো সাইডে রেখে নিজের লাগেজ খুলে তার বিয়ের শাড়িটা বের করলো। মনে মনে এক কঠিন সিদ্ধান্ত নিল সে। সাফিনকে ভুলতে তো বিয়েটা করছে না, তবে কেন এত সাজসজ্জা হবে? সাফিন ব্যতীত কেউ ছিল না, আবিদ কেউ হবে না। এই শর্তের রাজিতে হওয়া বিয়ের আবিদের শাড়ি পরার প্রয়োজন বোধ করছে না সে। মুখ ফুটে কিছু বলল না। এই মুহূর্তে কিছু বলা মানে যে কোনো সময় এই পুরনো শাড়িটাকে কেউ সরিয়ে ফেলবে। গ্রিন টির কাপকে চুমুক দিয়ে ক্রিস্টিয়ানা আবিদের দিকে তাকালো। ট্রেডমিল প্রায় ঘণ্টাখানেক যাবৎ দৌড়িয়ে যাচ্ছে। সুঠাম দেহ চকচক করছে তাতে জমে থাকা ঘামে। দৃষ্টি ফিরিয়ে নিল না সে। বয়ফ্রেন্ডকে এভাবে দেখার অধিকার আছে, কিন্তু আবিদ কিছুটা লজ্জাশীল। যত্রতত্র চুমুতে তার আপত্তি। লিভিনে থাকতে চেয়েছিল ক্রিস্টিয়ানা, কিন্তু এতেও তার না ছিল। শরীরে উত্তাপকেও খুব সহজে এড়িয়ে যায় এই পুরুষ। তার এই গুণটাই যেন বেশ পছন্দ মেয়েটার। এই যে গতকাল সন্ধ্যাতে শর্টস পরে সে এসেছিল, হাতে কস নিয়ে আহ্বান জানিয়েছিল, অথচ আবিদ নামের প্রেমিক পুরুষ হাসি দেখিয়ে তাকে ঘায়েল করলো, প্রত্যাখ্যান করলো তার শরীরের আহ্বান। এতে অবশ্য খুব একটা আপত্তি নেই ক্রিস্টিয়ানার। বেস্ট ফ্রেন্ডের সাথে গত রাত উদ্দামতা ছড়িয়েছে সি বিচের লেট লাইট পার্টিতে। তার কাছে শরীরের প্রেমটা দৈনন্দিন চাহিদার তথা বেসিক নিডের মতো। কোথাও না কোথাও থেকে তো পূরণ করতে হবে। আবিদের প্রত্যাখ্যান তো আর চাহিদা বসিয়ে রাখবে না। প্রিন্স, কিছু ভাবছো তুমি? তোমাকে চিন্তিত লাগাচ্ছে। আমাকে খুব সম্ভবত দেশে ফিরতে হবে। কেন, কেউ অসুস্থ? আমি যাচ্ছি তো তোমার সাথে। আবিদ পুনরায় দ্বিধায় পড়ে গেল। কবিতার বিষয়ে ক্রিস্টিয়ানকে জানানো দরকার। লুকিয়ে এই কাজ করতে মন চাইছে না, কিন্তু সবেমাত্র ক্রিস্টিয়ানের বাবা গত হয়েছে। মেয়েটার মানসিক ট্রমা নিতে পারবে না। কি করবে না করবে কিছুই বুঝতে পারছে না। হুট করে ফোনের রিংটোনটা বেজে উঠল। দেশ থেকে তার মা কল দিয়েছে, যে অপর প্রান্ত থেকে বলছে,
তৈরি হয়ে নাও আবিদ, তার সময় নেই আমাদের হাতে। আজকে মিনিট 10 পরে আমি কল দিচ্ছি। কবিতার সাথে তোমার আজকেই বিয়ে। মা, বিয়েটা দুদিন পর ছিল, হুট করে আজকে কেন? কবিতার জন্য। ও হয়তো আত্মঘাতী হওয়ার চিন্তা করছে, এমনটাই বলল ওর বাবা। তোমার সাথে বিয়েটা হলে তুমি ওকে সময় দিতে পারবে, তখন এসব চিন্তা আসবে না। তাই তুমি দ্রুত তৈরি হয়ে নাও। আবিদ অসহায় দৃষ্টিতে একবার ক্রিশ্চিয়ানার দিকে তাকালো। মেয়েটা কৌতূহল দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। তাকে কি জবাব দিবে আবিদ? নিজের চেনা ঘর, চেনা বিছানা, অথচ অচেনা এক অনুভূতি নিয়ে বসে আছে কবিতা। তার গায়ে জড়িয়ে আছে লাল রঙের শাড়ি। শাড়িটা সাফিনের কিনে দেওয়া। তাদের বিয়ের দিন পড়েছিল। পুনরায় স্মৃতিগুলো মাথাচড়া দিয়ে উঠেছিল। গলার মাঝে আটকে থাকা কান্নাগুলোকে সে জমিয়ে রেখেছে কেবল শ্বাস ভারী। যখন কবিতা বুঝতে পেরেছিল সাফিন মারা গেছে, তখন প্রথমে ভেবেছিল এটা মিথ্যে কিংবা নিছক অভিনয় করেছে ছেলেটা। তার শির দ্বারা বেয়ে নেমে যাওয়া ঠান্ডা স্রোত কিংবা হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিল। গতরাতেও হাসপাতালে কেবিনে সাফিন তাকে বুকে নিয়ে ঘুমানোর আবদার করেছিল। কবিতা স্মিত হেসে বলেছিল, যখন তখন ডাক্তার নার্স আসে, তারা দেখলে কি বলবে? আর মা তো রাতে থাকবে। মাকে বলো বাড়ি পাঠিয়ে দিবে বউ। আমার কেমন যেন অস্থিতিশীল লাগছে নিজেকে। তুমি এই শেষবারের মতো বুকে মাথা রেখে ঘুমাও, আমি আর আবদার করব না। সাফিনের বলা শেষবারের মতো কথাটা তীরের মতো বিচ্ছিল কবিতার মনে। মেয়েকে ধমকও দিয়েছিল, কিন্তু স্বামীর আবদার ফেলে দেয়নি সে। ক্যানল করা হাতটা অধিকাংশ সময় তার পিঠে ছিল। সে রাতে দুজন কত গল্প। সুস্থ হলে একটা বার সমুদ্র দেখতে যাব, পাহাড়ের সূর্যান্ত দেখব, কিংবা কবিতার জন্য নতুন একটা মোবাইল ফোন ও তো নিতে হবে। 2 কামরা বাসাটা বদলে একটা বড় বাসা নিতে হবে। সাফিনের ইনকাম ধীরে ধীরে বাড়ছে। নতুন একটা প্রাণ এবার তাদের মাঝে আসার সময় হয়েছে। কবিতা চাকরি বাকরি করবে না। ক্লান্ত সাফিন যখন বাসায় ফিরবে, তখন কবিতা নালিশ করবে তাদের মেয়ের নামে। সাফিন তখন মেয়ের পক্ষ নেবে। এমন হাজারো স্বপ্ন তারা দুজনে সেই রাতে দেখেছিল। সাফিনের চোখে ঘুম ছিল না, কিন্তু কবিতার চোখে ছিল রাজ্যের ঘুম। কে জানতো সাফিন চিরতরে ঘুমাবে? না হলে কবিতা সে রাতে কখনোই ঘুমাতো না। সাফিনের সব কথা শুনতো, তার সব আবদার রাখতো। হাসপাতাল থেকে তাকে নিয়ে পালিয়ে যেত দূরে কোথাও, যেখানে সাফিন শ্বাস নিতেও কোনো কষ্ট হতো না, কোনো কষ্টই না। কিন্তু কবিতা পারেনি। সে ঘুমিয়ে গিয়েছিল। ঘুম থেকে ওঠার পরও সাফিনের মুখে কেমন স্নিগ্ধতা ছিল। কবিতা বুঝলো সাফিন বুঝি সুস্থ হয়ে গেল। ডক্টর বলেই আজকে তাকে নিয়ে বাসায় ফিরে যাবে। ফিরেছিল কিন্তু সাফিনকে হারিয়ে। এক মুহূর্তের পরিচয়ে বদলে সে হয়ে গেল আবিদের স্ত্রী। আর সন্ধেবেলা মোবাইলে ভিডিও কলে বিয়ে হয়েছে তাদের। আবিদের দিকে তাকানোর সাহস করেনি সে। আজ অবধি তার কোনো ছবিও দেখেনি। সাফিনের কাছে শুনেছিল ছবি তুলে রাখাটা পছন্দ করতেন না সাফিনের দাদা, তাই প্রয়োজন ছাড়া কারো ছবি তোলা হয়নি। কবিতা তাকে দেখার আগ্রহ অবধি হয়নি। যে মানুষটার নামটা কেবল চাই তার বেঁচে থাকার জন্য, কেবল একটা নামের প্রয়োজন, সেই মানুষটাকে নিয়ে কোনো আগ্রহ দেখানোর ইচ্ছে হচ্ছে না এই মুহূর্তে। বিছানায় শাড়ি পরিহিত অবস্থায় গা এলিয়ে দিল সে। পাশের ঘর থেকে লোকজনের কানাঘুষো শুনতে পেল। কেউ একজন বলছে, বউ, আগেরটার তো আনলা ভাবি দেইখা, এবার কপাল যেন সেই আগেরটাই না হয়। পোলা যায় তোমার যায়, পোলার বউয়ের অঙ্গের কোনো শোক নাই। তার শাশুড়ি কি জবাব দিল সে শুনতে পেল না। তার ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে বলল, তোমাকে হারানোর শোকে আমার সারা অঙ্গে হোক। পরক্ষণে স্ক্রিনে আবিদের নাম ভেসে উঠতেই ফোনটা কেটে দিল। আজ পুরো রাত সে সাফিনের স্মৃতি কাটাতেই চায়। সেখানে বর্তমানে কোনো স্পর্শ চায় না। অতীতে যতই ধোঁয়াশা থাকুক, অতীত মানুষকে বাঁচতে প্রেরণা দেয়। বর্তমানে ক্ষতবিক্ষত আঘাতে মানুষ অতীতে ডুব দেয়, অথচ লোকে বলে অতীত ভুলে যাও। যে অতীত ভুলে যেতে পারে সে অতীতকে কখনোই ভালোই বাসেনি, নিছক অভিনয় করেছিল। পরদিন ভোরে ঘুম ভাঙল কবিতার। ডান হাতটা তার ভীষণ ব্যথা করছে। গতরাতে সাফিনকে সে স্বপ্নে দেখেছিল। যে স্বপ্নে সাফিন ছিল তার হাতের নাগালে। চলে যাওয়ার পূর্বে কেবল বলে গেল, কবিতা, তুমি আমার বড় আহ্লাদের মানুষ, আমার বউ। আমার জন্য তুমি আমার পরিবারের খেয়াল রাখবে না? একইভাবে সে বলতো যখন সে জীবিত ছিল। কবিতা তখনও তাকে কথা দিয়েছিল এবং স্বপ্নেও তাকে কথা দিয়ে বলল, আমি খেয়াল রাখবো, কিন্তু তুমি কথা দাও তুমি ফিরবে। সাফিন উঠে যেতে যেতে বলল, তুমি হয়তো খেয়াল করনি, আমি ফিরেছি যে। সকালের নাস্তা বানাতে রান্নাঘরে পা দিতেই কবিতার শাশুড়ি তাকে বলল, আমি বানিয়ে দিচ্ছি। আমরা মানুষ মাত্র 3 জন, 3 গুণে 6টা রুটি লাগে আমাদের, তোমার কষ্ট করতে হবে না।
কষ্টের কিছু নেই মা, আপনি না হয় রুটি সেঁকে নিন, আমি বানিয়ে দিচ্ছি। কবিতা কেবল রুটি নয়, সাথে ডিম পোস্ট শশাও কেটে নিল। নাস্তার টেবিলে বসে সাফিনের বাবা বলল, তুমি আমার মেয়েই হয়ে থাকো এই বাড়িতে। আবিদ কবে ফিরবে সেটা কিছু বলেনি। যতদূর বুঝলাম তুমি তার কাছে যেতে এখন ইচ্ছুক না। আমরা তোমাকে আর জোর করব না। তোমার মা জেদ ধরেছিল তোমাকে নিজের কাছে নিয়ে আসার, তাই নিয়ে এলাম। কিন্তু মা, একটা কথা মাথায় রাখবে, যে কোনো সম্পর্ক হচ্ছে বীজ তলার মতন। তুমি বীজ রোপণ করে কিভাবে তার যত্ন নেবে সেটার উপর নির্ভর করবে চারা গাছের ভবিষ্যৎ। তুমি যত্ন নিলে চারা গাছ থেকে একদিন বৃক্ষ হবে, কিন্তু যত্ন না নিলে অঙ্কুরিত হতে হতে নষ্ট হয়ে যেতে পারে। তোমাদের দুজনকে এক একটা সম্পর্কের সাথে আমাদের দুটো পরিবারকে কয়েকজনের মানুষের মানসিক অবস্থার সম্পর্ক রয়েছে। তোমাদের জন্য আমরা সবসময় পাশে আছি। কবিতা কিছু না বলে মাথা নিচু করে রইল। সেই মুহূর্তে তার শাশুড়ি বলে উঠল, এই সমাজ বড় ভয়ঙ্কর মা, আগুনের মতো দাউ দাউ করে জ্বালিয়ে শেষ করে দিবে। এই সমাজে বিধবা মেয়েদের কেউ গ্রহণ করতে চায় না। অল্প বয়সে হলে তার দিকে গ্যাসোলিন হাতে এগিয়ে দেয়। কবিতা নিজেও জানে কথাগুলো কিন্তু সাফিনের জায়গায় কাউকেই দিবে না। আবিদেরও প্রেমিকা আছে, সেটা সে জানে, তাই এদিক থেকে নিশ্চিন্ত। এর পরের দিনগুলি বেশ ভালোই যাচ্ছিল কবিতার। সাফিনের স্মৃতি একটু একটু করে জিইয়ে রাখতে আপ্রাণ চেষ্টা করে সে। দুই বাবার অনুরোধে পুনরায় লেখাপড়া শুরু করেছে। দেখতে দেখতে সাফিনের মৃত্যুর 1 বছর হয়ে গেল। সেদিন নিজ হাতে রান্না করে এতিম বাচ্চাদের খাইয়েছে সে। দূর থেকে তার কবর দেখে নানান সময় বলার সময় হুট করে মনে পড়ে যায় সাফিন সমুদ্র দেখতে চেয়েছিল। এর পর সপ্তাহে শ্বশুর শাশুড়িকে নিয়ে বাবার বাসায় গিয়ে ভাইকে জানালো সে সমুদ্র দেখতে যাবে। আপত্তি করল না সেই। সমুদ্রের পাশে দাঁড়ালে কবিতা খেয়াল করলো তার পাশে সাফিন দাঁড়িয়েছে। সেই চুল, চোখ এবং ঠোঁটে হাসি। পাশাপাশি দাঁড়িয়ে স্মিত হেসে ছেলেটা কিছু বলতে চাইল। কবিতা জানে সে সাফিনকে কল্পনায় দেখে, কিন্তু নিজের এই ভুলটা কখনোই সে ভাঙতে চায় না। সে চায় অন্তত কল্পনায় সুখী হোক। সমুদ্রের পানি ছুঁয়ে দেখা যায় তার পা দুখানি। শিউরে ওঠে সে। সমুদ্রের পাড়ে তীব্র বাতাসের বুকে মুখ ডুবিয়ে সে ফিসফিস করে বলে, তুমি আমার আজন্মকালের সুখ। তোমায় আমি ভালোবাসি না, তোমায় আমার মাঝে নিয়ে আমি বসত করি। আবিদের সাথে এই মুহূর্তে তার নামে মাত্র কথা হয়েছে। আবিদ ইচ্ছে করে কবিতার ফোনে কল দেয়, যাতে তার মায়ের সন্দেহ না হয় যে তাদের মাঝে কোনো কিছু ঠিক নেই। কবিতার ফোনে মা কথা বলার পর দীর্ঘ সময় কবিতা নিজের রুমে অবস্থান করে, কিংবা কোনো দিন আগেই কল কেটে দেয় আবিদ। দুই পাশে দুইজনের নিরাপত্তা। 8 ঘন্টা কিংবা এর বেশি পার হয়ে গেলে কবিতা বলে ওঠে, মায়ের কাছে যাচ্ছি। মায়ের সামনে দুটো কথা বলে ফোন দিয়ে চলে আসে। ঈদে কিংবা বিশেষ দিনে আবিদ উপহার পাঠাতে ভুলে না। ইদানিং সবাই বেশ খুশি হয় কবিতার সুখ দেখে। নিরালায় বসে কবিতা ভাবে, মানুষ কি বোকা, লোক দেখানো সুখে অন্যকে সুখী ভেবে বসে। দেখতে দেখতে পার হলো 2 বছর। আজ আবিদ দেশে আসার সময়। অহেতুক ভয়ে সিটিয়ে আছে কবিতা নামের মেয়েটা। লোকের সামনে আবিদ তার স্বামী। রাতের আধারে সেই পুরুষ নামের স্বামী যদি অধিকার চেয়ে বসেন। নানান চিন্তায় ঘুম হয়নি তার কয়েকদিন। অমনোযোগী ভঙ্গিতে রান্নাঘরে কাজ করছিল তার শ্বশুর। তাকে ডেকে বলল, মারে বাইরে আয়, আমার বাপজান এসেছে। আজ হাজার চাইলেও সাফিনকে কল্পনায় আনতে পারছে না কবিতা। সাফিন যেন উবে গেছে হুট করে। ধীর পায়ে দরজায় এসে দাঁড়ালো সে। আবিদের হাতের দিকে দৃষ্টি পড়ল। চমকে উঠেছে সে। সাফিনের মতো আবিদের হাতের শিরায় উপশিরাগুলি স্পষ্ট বোঝা যাচ্ছে সে। রাতের খাবার খাওয়ার পর দ্রুত নিজের রুমে ফিরে এলো কবিতা। আবিদ নামের মানুষটাকে কখনো ওভাবে দেখা হয়নি। একদিন ঝাপসা দৃষ্টিতে দেখেছিল, কিন্তু সেই সময়ের কোনো স্মৃতি তার মনে নেই। বিছানায় উঠে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়ল সে। না, সিরিয়ালে মেয়েদের মতো হাতে কিছু রাখেনি। আবিদকে আঘাত করার কোনো ইচ্ছে নেই, কারণ এই কয়েক বছর কবিতা তাকে যতটা চিনেছে সেটা হলো আবিদ একজন সুপুরুষ, আর সুপুরুষ নারীকে সম্মান করতে জানে। ভোরবেলা এক ফালি রোদ যখন জানলা দিয়ে উঁকি দিল, তখন আবিদের ঘুমিয়ে আছে কবিতায় পাশে। তাদের দুজনের মাঝে এক আসমান দূরত্ব। কবিতার ঘুম ভেঙে আধবুঝা চোখে দেখতে পেল তার পাশে সাফিন ঘুমিয়ে আসে। সে ভাবল সাফিন বুঝি কল্পনায় এসেছে, কিন্তু ঘুমন্ত মুখশ্রীটা স্পর্শ করতেই তার ভুল ভেঙে গেল। ভূত দেখার মতো চমকে উঠেছে সে। দৌড়ে রুম থেকে বেরিয়ে গেল। সাফিন তার সামনে শেষ শ্বাস ত্যাগ করেছে। তবে একে পুরো দিন বারবার এই মানুষটার দিকে তাকিয়েছিল কবিতা। শেষ অবধি কথার ছলে জানতে পারল আবিদ এবং সাফিনের চেহারায় ভীষণ ভীষণ মিল রয়েছে। দূর থেকে নয়, অনেক সময় কাছ থেকে দেখলেও তাদের একই মনে হয়, অথচ দুজনের বয়সের তফাৎ 2 বছরের বেশি। কবিতা বারবার এই চেহারার দিকে তাকিয়ে থাকে।
আবিদ তাকালে চোখ ফিরে নেয়। আবিদ স্মিত হাসে। মেয়েটার ব্যতিব্যস্ত হয় অভিনয় তাকে বেশ আনন্দ দিচ্ছে। একদিন ভোরবেলা কবিতা বসেছিল রাস্তার ধারে। লাল রঙের শাড়ি, হাতে দুগাছা সোনার চুড়ি এবং নাক ফুলে তাকে নতুন বউয়ের মতো লাগছিল। এখান থেকে সাফিনের কবর দেখা যায়। আবিদ ফিরে এসে তার কবরে পুনরায় মাটি দিয়ে উঁচু করছে। কবিতা এখানে বসে নীরব দৃষ্টিতে তাকিয়ে থাকে, আবার কিছু বলে। দূর থেকে আবিদ তাকে দেখে এগিয়ে এলো, এসে তার পাশে বসে বলল, জানো তো, আমার একটা প্রেমিকা ছিল। ছিল কেন? কারণ তোমাকে বিয়ে করার পর আর কোনো ইচ্ছেই হলো না। মনে হচ্ছিল আমি তোমাকে ঠকাচ্ছি। আমার কোনো আপত্তিই ছিল না, কিন্তু আমার ছিল। আমাদের সম্পর্কটা অদ্ভুত হলেও আমরা একটা সম্পর্কে জড়িয়েছি কবিতা, এটাকে আমি সম্মান করি। জানেন, সাফিন নেই আজ 3 বছরের বেশি সময়। আমি ওকে নিজের মাঝে নিয়েই বেঁচে আছি। জানি তুমি সাফিনকে অনেক বেশি ভালোবাসো। সেদিন সকালে আপনাকে দেখে ভেবেছিলাম সাফিন অদ্ভুত, তাই না? হয়তো তার দেহের শেষ অংশ মাটির সাথে মিশে গেছে। ও আমার ভাই, তুমি আমার স্ত্রী, আমার দায়িত্ব। তুমি না চাইলেও আমাকে তোমার পাশে সারা জীবন পাবে। আমি তো চাই না আমাদের মাঝে কথা হয়েছিল। আমি তোমার জন্য অপেক্ষা করব, না হয় পুরোটা জীবন অপেক্ষা করব। আমি অপেক্ষায় থেকে থেকে তোমার প্রেমে পড়ব, তোমায় আগলে নেব এবং ভালোবাসবো। কবিতা নিশ্চুপ তাকিয়ে রইল সাফিনের কবরের দিকে। হুট করেই সে অনুভব করলো তার কল্পনায় সাফিন। সে হাত ইশারায় ধরতে বলছে আবিদের হাত। কবিতা উঠে দাঁড়ালো। সাফিন বা আবিদ, এই আবদার সে কোনোদিন মানবে না। অথচ সে নিজেকে ভুল প্রমাণিত করলো। সেদিন আবিদের ছোট্ট একটা বাইক দুর্ঘটনা ঘটলো। কান্নাকাটি করে অস্থির হয়ে ছুটে গেল হাসপাতালে। আবিদের সামনে শব্দে রাগ করলো নার্সদের সাথে। আবিদ ইশারায় নার্সদের থেকে তখন মাপ চাইতে ব্যস্ত। কেবিন ফাঁকা হতে আবিদ তাকে প্রশ্ন করলো, আমায় ভালোবাসলে কবে আমার বেনেব? আমি ভালোবাসিনি তো, আমি কেবল মায়ায় পড়েছি, আপনার আজন্মকালের মায়ায়। সমাপ্ত। বেনেব। গল্পটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।